আসি ছবির কথায়। যে ৩টে ছবির শুটিং সেই সময় একসঙ্গে চলছিল, তার মধ্যে প্রথম মুক্তি পায় রাজকুমারী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজকুমারী প্রযোজনা করেছিল দেবেশ ঘোষ। দেবেশদা ছিল দাদার বন্ধু। আমাদের ভবানীপুরের বাড়িতে দেবেশদা প্রায়ই আসতো। বাবা মা দুজনেই দেবেশদাকে ছেলের মতো স্নেহ করত। দুপুরে কোনোদিন আমাদের বাড়িতে এলে ভাত না খাইয়ে মা ছাড়ত না। দেবেশদার বহুদিনের ইচ্ছে দাদাকে নিয়ে ছবি করে। দাদাদেরই বন্ধু স্থানীয় সলিল সেন যখন রাজকুমারীর চিত্রনাট্যর কথা বলল, তখন দেবেশদা এগিয়ে এসে প্রযোজনার দায়িত্ব নিল। আর ছবিটা যেহেতু বন্ধুদের অর্থ ও শ্রমে তৈরি হচ্ছে, তাই দাদাও চোখ বুজে সায় দিল অভিনয়ের। বম্বেতে দেবেশদার একটা ভালো যোগাযোগ ছিল। রাজকুমারীর পরিকল্পনার গোড়াতেই তাই দেবেশদা নায়িকা হিসেবে তনুজার কথাই তুলল। সঙ্গীত পরিচালক হিসাবে চাইল রাহুল দেববর্মনকে। রাহুলের সঙ্গে আবার আশার ঘনিষ্ঠ যোগাযোগ, ফলে প্লেব্যাকে এলো আশা, সঙ্গে দাদার লিপে কিশোর কুমার। রাজকুমারীতে গানের একটা বড় ভূমিকা ছিল। দাদা গান শেখানোর ভূমিকা নেবে নায়িকার। পরে নায়িকাকে নিয়েই মায়ের সঙ্গে সংঘাত। দাদা চুটিয়ে অভিনয় করেছিল ছবিটায়। তনুজার সঙ্গে দাদার জুটি দেয়া নেয়ার সময় থেকেই জনপ্রিয়তা পেয়েছিল। পরে তো অ্যান্টনি ফিরিঙ্গিও সুপারহিট হয়েছিল। খুব সম্ভবত ওই ছবি দুটোর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তনুজাকে নেওয়া হয়েছিল রাজকুমারীতে। ভালোই অভিনয় করেছিল তনুজা। দাদা এবং তনুজা ছাড়া রাজকুমারীতে দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছিলেন পাহাড়িদা এবং ছায়াদেবী। তাছাড়া ভানুদা, জহরদা, অজয় গাঙ্গুলি এবং আমিও অভিনয় করেছিলাম ছবিটায়। আগেই বলেছি, দাদার লিপে সেবারই প্রথম কিশোর কুমারের কণ্ঠ কাজে লাগানো হয়েছিল। পরে দাদার একের পর এক হিট ছবিতে কিশোর কুমারের গান প্রবল জনপ্রিয়তা পেলেও রাজকুমারীতে কিশোরের গানগুলো যতখানি জনপ্রিয়তা পাওয়া উচিত ছিল, শুরুতে তা পায়নি। অথচ গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানগুলোয় রাহুল দেববর্মন দারুণ সুর করেছিলেন। কিশোর ও আশা গানগুলো গেয়েওছিলেন চমৎকার। কিশোরের একক কণ্ঠে ছিল তবু বলে কেন সহসা থেমে গেলে, বলো কি বলিতে এলে, কি বলিতে এলে, এবং এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো, এ কি হলো। আশার কণ্ঠে আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে দিলাম একার প্রাণের নিমন্ত্রণ। কি যে ভাবি, কি যে ভাবি, এলো মেলো, এলো মেলো, লা 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 লা, গিলি গিলি আহা, গিলি গিলি আহা, গিলি গিলি আহা, পিলি 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 পিলি, গিলি গিলি আহা, গিলি গিলি আহা, গিলি গিলি আহা, পিলি 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 পিলি। এছাড়া আশা কিশোরের ডুয়েটে ছিল বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না, তারারারা মনকে তো আর বন্দি করে রাখবো না, তারারারা বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না। গানটা এখন আমার মনে হয়
সে সময় দর্শকরা হয়তো দাদার লিপে কিশোরের কণ্ঠ প্রথমে মেনে নিতে পারেনি। এটা ছবির জগতে ঘটেই থাকে, ভুলে গেলে চলবে না। পরে কিন্তু এই দর্শকই অমানুষ এবং আনন্দ আশ্রমে দাদার লিপে কিশোর কুমারের গান নিয়ে চূড়ান্ত মাতামাতি করেছিল। রাজকুমারীর সপ্তাহ দুয়েক পরেই মুক্তি পেয়েছিল নিশিপদ্ম। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় প্রথম থেকেই অনুমান করেছিল ছবিটা দারুণ চলবে, চলেও ছিল তাই। আসলে অরবিন্দ মুখোপাধ্যায়, যাকে আমরা ঢুলুদা বলি, পরিবারগতভাবেই ছিল সাহিত্যমনা। ঢুলুদা সবসময় ছবি তৈরির সময় সাহিত্যধর্মী কাহিনী বেছে নিত। নিশিপদ্মর কাহিনী ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, চিত্রনাট্য লিখেছিলেন ঢুলুদা স্বয়ং। ঢুলুদার মুখে শুনেছিলাম দাদা নিশিপদ্মর সময় দারুণ হোমওয়ার্ক করেছিল। প্রতিটি জটিল দৃশ্যের আগে দাদা খুঁটিয়ে জেনে নিত পরিচালক কি চাইছেন। তারপর যখন সেই দৃশ্যর ফাইনাল শট টেক করা হতো, তখন এমন কিছু দেখাতো যা পরিচালককে মুগ্ধ করত। দাদা যে নিশিপদ্মর চরিত্রটা নিয়ে কত গভীরভাবে ভেবেছিল তার একটা ছোট্ট প্রমাণ দেওয়া যায় ঢুলুদার অভিজ্ঞতা থেকে। দাদা নাকি একবার ঢুলুদাকে জিজ্ঞেস করেছিল, বেশ্যাপল্লীতে গিয়ে যখন পুষ্প বলে ডাকবো, তখন ডাকটা কেমন হবে বলুন তো? ঘটনাটা শুনে অবাক হয়েছিলাম। একজন অভিনেতা নিষ্ঠার কোন স্তরে পৌঁছলে একটা সম্বোধন নিয়েও অতখানি তলিয়ে ভাবে। নিশিপদ্ম সুপারহিট করার পেছনে যেমন দাদা বা সাবিত্রীর অভিনয়ের কৃতিত্ব ছিল, তেমনই ছিল গানগুলোর প্রশংসনীয় ভূমিকা। শুরুতেই বলেছিলাম ওই সময় দাদার লিপে মান্নাদার কণ্ঠ দর্শকরা সানন্দে গ্রহণ করেছিল। নিশিপদ্মর ক্ষেত্রেও এই জুটি সাফল্য এনে দিয়েছিল। লোকের মুখে মুখে ফিরছিল মান্নাদের গাওয়া গানগুলি। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কে আসে যায়, যা খুশি ওরা বলে বলুক। নচিকেতা ঘোষ ছিলেন নিশিপদ্মর সঙ্গীত পরিচালক। শ্যামলদাকে নিয়ে নচিতা গাইয়েছিলেন, রাজার পঙ্খী উড়া গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে, রাজার পঙ্খী উড়া গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে, দুঃখীর পঙ্খী উড়া গেলে দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে। আর সন্ধ্যাদিকে দিয়ে, ওরে সকল সোনা মলিন হলো কালো সোনার চেয়ে, ওরে সকল সোনা মলিন হলো কালো সোনার চেয়ে। ওই গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল, আর গানের এই জনপ্রিয়তা ছবিটাকে দ্রুত টেনে নিয়ে গিয়েছিল সুপারহিটের পথে। একজনের মৃত্যু সে সময় দাদার মনে গভীর প্রভাব ফেলেছিল। মানুষটা হলেন গিরিন্দা। এমনিতে প্রিয়জনের মৃত্যু দাদা সহ্য করতে পারত না। গিরিন্দার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে দাদা এতটাই ভেঙে পড়েছিল যে একদিন শুটিং পর্যন্ত করতে পারেনি। দাদার জন্য শুটিং পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। টলিগঞ্জ পাড়ার মানুষ এমনিতেই গিরিন্দাকে শ্রদ্ধা করত। গিরীন্দ্র সিংহ শুধু প্রযোজক ছিলেন না, উল্টোরথ এবং প্রসাদের মতো সেকালের দুটো জনপ্রিয় পত্রিকার কর্ণধার হয়েছিলেন। তার থেকেও বড় কথা, মানুষ হিসেবে গিরিন্দা ছিলেন যেমন উদার, পরোপকারী, তেমনই প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন। টালিগঞ্জের অভিনেতা থেকে শুরু করে কলাকুশলী পর্যন্ত সকলেরই প্রতি গিরিন্দা গভীর মমতা অনুভব করতেন।
দাদার ক্ষেত্রে অবশ্য গিরিন্দার এই স্নেহ মমতা যেন একটু বেশি মাত্রাতেই ছিল। বাইরে থেকে যে কেউ দেখলেই বুঝতে পারত উত্তম বলতে গিরিন্দা পাগল। দাদা সামনে থাকলে যেন হৃদয়ের সমস্ত স্নেহটুকু গিরিন্দা দাদাকেই ধরে দিত। এজন্য আড়ালে আবডালে অনেকে অনুযোগ করত। উত্তমের ব্যাপারে গিরিন্দা ভীষণ একপেশে। উত্তমের ব্যাপারে গিরিন্দা সবসময় পক্ষপাতিত্ব করেন। গিরিন্দার কানেও যে কথাগুলো যেত না তা নয়, উল্টে গিরিন্দাকে বলতে শুনেছি, টালিগঞ্জে উত্তমের মতো জনপ্রিয়, উত্তমের মতো ভালো মানুষ আর কজন আছে বলতে পারো? ওকে না ভালোবেসে পারা যায়? ওই এক কথাতেই সকলে কাত হয়ে পড়ত। আজও ভাবতে বসলে অবাক হই, দাদা যেভাবে সকলের চোখের মণি হয়ে উঠেছিল, মন্ত্রী থেকে কেরানি, ডাক্তার থেকে হকার, পিসি মাসি থেকে বোন বৌদি, সকলেই যেভাবে দাদার ভক্ত হয়ে উঠেছিল, দাদাকে আপন বলে মনে করত, তা বাংলা ছবিতে কজন অভিনেতার কপালে জুটেছে। মনে আছে ছোটি সে মোলাকাত শেষ করার পর দাদা যখন হার্ট অ্যাটাকে গৃহবন্দী, তখন ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে বহুবার এসেছেন গিরিন্দা। সাদামাটা পোশাকেই চলাফেরা করতেন গিরিন্দা, ধুতির ওপর ফতুয়া গায়ে। দেখলে কে বলবে এত বড় মানুষ? চেনা মুখ দেখলেই দাদা সে সময় আকুল হয়ে জিজ্ঞেস করত, আমি সুস্থ হয়ে উঠব তো? আবার অভিনয় করতে পারবো তো? গিরিন্দা দাদাকে সান্ত্বনা দিতেন। শয্যাশায়ী দাদার মনোবল বাড়াবার জন্য বলতেন, নতুন ছবির পরিকল্পনা নিয়েছি, তুমিই নায়ক, তুমি সুস্থ হয়ে উঠলেই কাজ শুরু করব। অবশ্য ছবির পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হলে দাদা ভুলে যেত অসুস্থতার কথা। কথা রেখেছিলেন গিরিন্দা। পরবর্তীকালে দাদা সুস্থ হয়ে ওঠার পর শুরু হয়েছিল মন নিয়ের শুটিং, যে ছবি ছিল দাদার রোগশয্যায় বসে পরিকল্পনার ফসল। মন নিয়ে যে সে সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সে কথা তো আগেই বলেছি। গিরিন্দা আবার যখন শেষ দিকে রোগে শয্যাশায়ী, তখনই মুক্তি পেয়েছিল নবরাগ ছবিটা। গিরীন্দ্র সিংহ প্রযোজিত নবরাগের নায়ক ছিল দাদা। দাদার নায়িকা ছিল সুচিত্রা সেন। রমাদির অসুস্থতার কথা তো আগেই বলেছি। ভারী রোগ থেকে উঠে রমাদি তখনও বেশ দুর্বল। কমললতায় রমাদির চেহারার মধ্যে বেশ অসুস্থতার ছাপ পড়েছিল। মাঝে কালো নামের একটা ছবির পর রমাদি একসঙ্গে দুটো ছবিতে অভিনয় শুরু করেছিল, ফারিয়াদ আর নবরাগ। নবরাগের পরিচালক ছিলেন বিজয় বসু। বিজয়দা আর গিরিন্দা আবার শালা ভগ্নিপতি। দাদার কাছে শুনতাম, পরিচালক হিসেবে বিজয়দা কড়া ধাতের মানুষ ছিলেন, অভিনয় বুঝতেন। জটিল দৃশ্য থাকলে অভিনয় করে দেখিয়ে দিতেন কেমন অভিনয় তিনি চাইছেন। দাদা নবরাগের শুটিংয়ের সময় বলতো, দেখবি বুড়ো, ছবিটা জমে যাবে। আশুদার কাহিনীতে যেমন নতুনত্ব ছিল, নাটকীয়তা ছিল, চিত্রনাট্যেও তা ধরে রেখেছেন বিজয়দা। রমা অভিনয় করেছে প্রাণ ঢেলে, ছবি হিট হতে বাধ্য। দাদা কথাটা যে অমূলক বলেননি সে প্রমাণ তো পরে সকলেই পেয়েছিল। শুধু যে কথাটা দাদা আত্মপ্রচারের ভয়ে এড়িয়ে গিয়েছিল, আমি সেই কথাটাই বলি। নবরাগে রমাদি আর দাদা তুল্যমূল্য অভিনয় করেছিল। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। যারা নবরাগ দেখেছে আমি তাদের স্মৃতিটা বরং উস্কে দিই। ছবিতে দাদার চরিত্রটা ছিল বিত্তবান বিপুলানন্দের। ঐশ্বর্যের অহংকারে সে ধরাকে সরাগ জ্ঞান করে। অহংকারের দম্ভে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। স্ত্রী রীনা কিন্তু স্বামীর এই মনোভাব পছন্দ করে না। মানবিক মূল্যবোধের দৃষ্টিতে দেখতে চায় জগৎকে। পরে যখন সন্তান রাজার মধ্যে বাবার মানসিকতার প্রতিফলন ঘটল, তখন আর রীনা সহ্য করতে পারল না। সকলের গোচরে রাজাকে আশ্রমে পাঠিয়ে প্রতিবাদ জানালো, আর 5 জনে জানালো রাজাকে পাওয়া যাচ্ছে না। শেষমেশ অবশ্য ব্যক্তিত্ব সংঘাত চরমে ওঠার মুহূর্তে বিপুলানন্দের মানসিক পরিবর্তন ঘটে। ছবির সমাপ্তি ঘটে মধুরেণ মিলনে।
মনে আছে মিনার বিজলি ছবি ঘরে নবরাগ যখন রিলিজ করলো, তখন গিরিন্দার সে কি আক্ষেপ, নিজের প্রযোজিত ছবি, অথচ নিজেই কিনা অসুস্থতার জন্য প্রথম দিন হলে হাজির হতে পারছে না। প্রথম দিন আমি হলে গিয়েছিলাম দর্শকদের প্রতিক্রিয়া জানতে, দাদাকে রিপোর্ট দিতে হবে বাড়ি ফিরে। হলের বাইরে পৌঁছে দেখি দারুণ ক্রেজ, টিকিটের জন্য হাহাকার চলছে, চড়া দামে ব্ল্যাক হচ্ছে এক একটা টিকিট। দাদাকে ফিরে গিয়ে বলেছিলাম ছবি লেগে গেছে। হলের বাইরে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল সবার উপরের পুনরাবৃত্তি ঘটছে যেন। সেই উন্মাদনা, সেই উচ্ছ্বাস হবে নাই বা কেন? 2 বছর আগে রিলিজড কমললতায় দাদা বা রমাদি থাকলেও দুজনের সম্পর্কটা কেমন যেন ছাড়া ছাড়া ঠেকছিল দর্শকদের কাছে। নবরাগে কিন্তু তা ঘটেনি। উল্টে স্বামী স্ত্রীর সংঘাতের অভিনয় দাদা রমাদির মধ্যে যেন একটা অদৃশ্য প্রতিযোগিতা চলেছিল। কে জিতেছিল তা অবশ্য বলতে পারবো না, কারণ দুজনের অভিনয়েরই অনুরাগী ভক্ত ছিলাম আমি। দুজনের অভিনয়ই আমার অত্যন্ত উঁচু মানের মনে হয়েছিল, ম্যাচিওর্ড অভিনয় আর কি। অসুস্থ গিরিন্দা স্বাভাবিকভাবে খুশি হয়েছিলেন ছবির সাফল্যে। দাদাকে তখনই নাকি কথা দিয়েছিলেন, একবার সুস্থ হয়ে উঠি তারপর দেখবি দারুণ একটা ছবি তৈরিতে নামবো, নতুন ধরনের গল্প হবে, তোর জন্য নায়ক চরিত্রটাও থাকবে নতুন ধরনের, চ্যালেঞ্জিং। গিরিন্দার মৃত্যুর পর দাদা তাই বারবার আক্ষেপ করছিল নবরাগের সাফল্যটা ভালোভাবে উপভোগ করতে পারলেন না গিরিন্দা, এমনই দুর্ভাগ্য। তাড়াহুড়ো করে চলে গেলেন। দাদা কখনো অকৃতজ্ঞ ছিল না। পরেও লক্ষ্য করেছি গিরিন্দার প্রসঙ্গ উঠলে দাদা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করত, আমার ক্যারিয়ারের পেছনে গিরিন্দার অবদান কম নয়। এই যে আজকাল সকলে আমায় গুরু বলে, মহানায়ক বলে প্রচার করে, তার প্রথম সূত্রপাত ঘটল কিভাবে? গিরিন্দাদের পত্রিকাতেই আমায় প্রথম গুরু বিশেষণ দেওয়া হয়েছিল। মহানায়ক বলে আমায় প্রথম অভিহিত করেছিল ওদের পত্রিকায়। এসব কি গিরিন্দাসীর নির্দেশ ছাড়া সম্ভব? গিরিন্দার মৃত্যুর আগে পরে দাদার গোটা তিনেক ছবি মুক্তি পেয়েছিল। এখানে পিঞ্জর, ধন্যী মেয়ে, জয়জয়ন্তীর নাম এখনই মনে পড়ছে। এইসব ছবি সে সময় কম বেশি ভালোই ব্যবসা করেছিল। এখানে পিঞ্জর ছিল যাত্রিক গোষ্ঠীর ছবি। শুরুতে যাত্রিক গোষ্ঠী বেশ সম্ভাবনা জাগিয়েছিল। কি সব স্মরণীয় ছবি তৈরি করেছিল সে সময়, চাওয়া পাওয়া, স্মৃতিটুকু থাক, কাঁচের স্বর্গ, পলাতক। কিন্তু ওই পলাতকের পর যাত্রিক ভেঙে গেল। তরুণ মজুমদার যাত্রিক থেকে বেরিয়ে নিজের নামে ছবি পরিচালনা শুরু করলেন। দিলীপ মুখার্জি কিন্তু তা করেনি। পরে যখন নতুন করে ছবি পরিচালনায় নামলো, তখনও যাত্রিকের ব্যানারটাই ব্যবহার করেছিল। যদিও এখানে পিঞ্জরের সময় যাত্রিক ছিল কিন্তু দিলীপ মুখার্জির সর্বস্ব। দিলীপদার সঙ্গে দাদার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। দাদার যেমন কিছুটা পক্ষপাত ছিল দিলীপদার উপর, তেমনি উতোদা বলতে অজ্ঞান ছিল দিলীপদা। দিলীপদার জন্য মাঝে মাঝে আমি বেকায়দায় পড়তাম। দিলীপদাকে দেখিয়ে দাদা আমায় বলতো, দেখ বুড়ো, চেহারা একে বলে, কেমন পেটানো স্বাস্থ্য বলতো, স্পোর্টসম্যান মনে হয়। অথচ তুই অভিনেতা হয়েও শরীরের যত্ন নিস না, অবহেলা করিস। শরীরের যত্নের কথায় অনেক স্মৃতি এখন ভিড় জমায় মাথার মধ্যে। দাদা আপ্রাণ চেষ্টা করেছিল আমাকে নিয়মিত শারীরিক অনুশীলনে নামানোর। সবসময় যে দাদার কথা এড়াতে পারতাম তা নয়। দাদা যখন ঘোড়ায় চড়া শিখতে গেছে, আমি কিছুদিন সঙ্গ দিয়েছিলাম। দাদার সাঁতার নিয়ে মাতামাতির দিনগুলিতেও পাশে ছিলাম। কিন্তু শরীরের প্রতি দাদার যত যত্ন বা নিষ্ঠা তা আমি পাবো কোথায়? অনুশীলনের ঝক্কি আছে, গন্ধ পেলেই আমি এড়িয়ে চলতাম দাদাকে। একটু অতীতে ফেরা যাক। তখন দাদা সবে চলচ্চিত্রের পর্দায় মুখ দেখিয়েছে। 74.5 বৌঠাকুরানীর হাট রিলিজ করে গেছে। দাদা পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হচ্ছে।
একদিন ভবানীপুরের বাড়িতে ফিরে বলল, শোন বুড়ো, কাল থেকে বিধানচন্দ্র রায় নামের একজন ভদ্রলোক আসবেন আমাদের বাড়িতে। ব্যায়ামবিদ মনতোষ রায়ের ভাই। ওর কাছে আমরা ব্যায়াম করব। দাদার মুখে শুনলাম ইউনিভার্সিটি ইনস্টিটিউটে মনতোষ রায়ের ছাত্রদের ব্যায়াম দেখানোর অনুষ্ঠান ছিল। দাদাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই অনুষ্ঠানে মনতোষদা দাদার বুকে হাত রেখে বলেছিল, আপনার তো বেশ চওড়া ছাতি, আপনি কি বুকডন দেন? কৈশোরের ব্যায়াম করার অভিজ্ঞতা শুনিয়ে দাদা নাকি উত্তর দিয়েছিল, এখন সময় পাই না, ক্লাবে গিয়ে ব্যায়াম করি, তাই ঘরে মেঝেতেই বুকডন দিই। মনতোষদা দাদাকে পরামর্শ দিয়েছিল, বাড়িতে হালকা ব্যায়াম করুন, সঙ্গে কিছু আসন আর মাসাজ। দেখবেন রক্ত সঞ্চালন ঠিকমতো হলে দেহ সুগঠিত হবে, কাজের স্ফূর্তিও আসবে। দাদা চেয়েছিল মনতোষদা যেন বাড়ি এসে ব্যায়াম আসন করিয়ে যেতে পারে। মনতোষদা তখন খুবই ব্যস্ত। নিজের ভাইকে দেখিয়ে বলেছিল, এর নাম বিধান, নির্ভুল ব্যায়াম আসন করে, আপনি চাইলে ওকেই আপনার বাড়িতে পাঠাতে পারি। দাদার সঙ্গে সঙ্গে সম্মতি দিয়ে এসেছে। অগত্যা মুখ বুজে কেবল ঘাড় নাড়লাম। পরদিন মনতোষদার ভাই এলেন। দাদা ওকে নিয়ে সাত সকালে ছাদে উঠে গেল। বহুক্ষণ পর নেমে এসে বলল, এবার তোর পালা, তুই যা। বিধান রায়ের মুখেই শুনলাম দাদাকে প্যারালাল বার, মুগুর ভাজা, বুক ডন দেখিয়েছে। শেষে হয়েছে দাদার মাসাজ। আমি প্রথমেই বলে নিলাম, দাদা নায়ক, ওর শরীর ঠিক রাখার দরকার আছে। আমি ছোটখাটো চরিত্রে অভিনয় করে বেড়াই। নিয়ম বেঁধে অনুশীলন কষ্ট করে ব্যায়ামের কসরত করার দরকার নেই। আপনি বরং আমায় এই মাসাজটাই করান, তবে দাদাকে এ নিয়ে কিছু বলবেন না, তাহলে আবার সাতকাহন শুরু করবে। আমার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তার প্রমাণ পেয়েছিলাম দিন কয়েকের মধ্যে। রায় পর্যন্ত দাদার নিষ্ঠার প্রশংসা করতে বাধ্য হয়েছিল। আসলে কি হয়েছিল, দাদার লিভারের সুস্থতার জন্য বিধানবাবু দাদাকে পরামর্শ দিয়েছিল নিমপাতার রস খেতে। পরদিন বিধানবাবু লক্ষ্য করল, মুগুর ভাজার পর দাদা বাড়ির কাজের লোককে কি যেন নির্দেশ দিলেন। সে কিছুক্ষণ পর একটা জগ নিয়ে এলো। দাদা সেই জগের পানীয়টুকু ঢকঢক করে খেয়ে নিল। বিধানবাবু কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করে বসল, দাদা, আপনি ব্যায়ামের মাঝে কি খেলেন? দাদা উত্তর দিল, কেন? আপনি যে নিমপাতার রস খেতে বলেছিলেন। বিধানবাবুর চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল দাদার উত্তর শুনে। পরে বিধানবাবু স্বীকার করেছিল, শরীর চর্চায় এমন নিষ্ঠা আমি খুব কম দেখেছি। নিমপাতার রস মেশানো জল দাদা ঢকঢক করে গলায় ঢেলেছিল। তাতেই প্রমাণ পেয়েছিলাম নিষ্ঠার জোরে এই মানুষ যে কোনো প্রতিকূলতাকে জয় করতে সক্ষম। আমার অবশ্য ওই ঘটনা শুনে অন্যরকম প্রতিক্রিয়া হয়েছিল। বুঝেছিলাম শরীরচর্চার ক্ষেত্রে দাদার মতো অত নিষ্ঠা আমি কোনো কালেই দেখাতে পারবো না। তাই ব্যায়াম না করার সিদ্ধান্ত যে আমার পক্ষে বুদ্ধিমানের কাজ হয়েছিল সে কথা কি মনে হয় না? ব্যায়াম বা আসন অবশ্যই সে সময় দাদার অনেকখানি উপকারে লেগেছিল। দাদার নিজের মুখে ওই সময় বারবার সেই স্বীকারোক্তি শুনেছি। হালকা ব্যায়াম, সঙ্গে সর্বাঙ্গ আসন, মৎস্যাসন, ধনুরাসন, শলভাসন, ভুজঙ্গাসন, বজ্রাসন এবং মাসাজ দাদার শরীরটা চাবুকের মতো তৈরি করে দিয়েছিল। কেউ যদি এ নিয়ে প্রশংসা করত, দাদা বিধানবাবুকে দেখিয়ে দিয়ে বলতো, সব কৃতিত্ব এই ভদ্রলোকের। বিধানবাবুর ট্রেনিং আমার এমন স্বাস্থ্যের কারণ। প্রথম দিকে দাদা সপ্তাহের 6 দিন ছাদে যেত। 2 ঘন্টা করে শারীরিক অনুশীলন চলত প্রতিদিন। পরে শুটিংয়ের ব্যস্ততা বেড়ে গেল। 2 শিফটে পর্যন্ত শুটিং করতে হতো। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। সকালে ঘুম থেকে উঠেই তাই শরীরচর্চায় নামতে মন সায় দিত না। দাদা তখন বিধানবাবুর আশা 6 দিন থেকে কমিয়ে 3 দিনে দাঁড় করায়।
বাকি দিনগুলো দাদা নিজেই হালকা ব্যায়াম সেরে নিত ঘুম থেকে উঠে। আরও পরে হার্ট অ্যাটাকের পর ডাক্তারদের নানা বাধা নিষেধ চালু হলো। সুস্থ হয়ে ওঠার পর দাদা সপ্তাহে 2 দিন করে শরীরচর্চা করত। ব্যায়াম তখন প্রায় বাদ। বিধানবাবু দাদাকে আসন করাতেন আর মাসাজ দিতেন। অনেকে ভাবতে পারেন শরীরচর্চার দিন ধাপে ধাপে কমার অর্থ নিষ্ঠার অভাব। ব্যাপারটা কিন্তু তা নয়। নিজের চোখে দেখেছি ভবানীপুরের বাড়িতে থাকার সময় ব্যায়ামের অনুপস্থিতি দাদা পুষিয়ে কখনো ঘোড়া চড়ার অনুশীলন করে, আবার কখনো সাউথ ক্লাবে টেনিস খেলে। শরীরের ন্যায্য প্রাপ্য দাদা হার্ট অ্যাটাকের পরও দিয়ে গেছে। দাদা সে সময় ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে থাকে। প্রতিদিন ভোর 4টে নিয়ম করে ঘুম থেকে উঠে পড়ত। তারপর হাঁটতে হাঁটতে চলে যেত ময়দান। অন্যান্য প্রাতঃভ্রমণকারী যখন বিড়লা প্ল্যানেটারিয়াম পেরিয়ে ঘুরপাক খেত ভিক্টোরিয়া মেমোরিয়ালে, দাদা তখন বেনুকে সঙ্গে নিয়ে বিড়লা ভিক্টোরিয়া মেমোরিয়াল পেছনে ফেলে রেড রোড ধরে হাঁটতে থাকত। বেশিরভাগ দিন এভাবেই দাদা পায়ে হেঁটে পৌঁছে যেত গঙ্গার ধারে গে রেস্টুরেন্টে। শরীরের ঘাম মুছে বেশ খানিকক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকত। তারপর ফ্ল্যাটে ফিরে আসতো গাড়িতে চেপে। এমন ঘটনাও বেনুর মুখে শুনেছি, প্রাতঃভ্রমণের নেশায় দাদা মাঝরাতে ঘুম ভেঙে উঠে পড়েছে। জ্যোৎস্নার আলো দেখে ভেবেছে ভোর হয়ে গেছে। তখন দাদার ক্রেজ তুঙ্গে। ভোরের আলো ফুটলে, রাস্তায় ভিড় বাড়লে দাদা হাঁটতে পারে না জনপ্রিয়তার জ্বালাতনে। বেনু কেন ডেকে দেয়নি এই নিয়ে একচোট বকাবকির পরে যখন আবিষ্কার হয়েছে আসল সত্য, তখন দাদা নিজেই লজ্জা পেয়ে গিয়েছিল। দাদা ভবানীপুরের বাড়ি ছেড়ে ময়রা স্ট্রিটে ফ্ল্যাটে চলে গেলেও অবশ্য আমি শরীরচর্চার হাত থেকে নিস্তার পাইনি। যেদিন বিধানবাবু ময়রা স্ট্রিটের বাড়িতে যেত, সেদিন দাদা ওকে বগল দাবা করে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যেত স্টুডিও যাবার পথে। ফলে মাসাজটা আমায় তখনও করতে হতো দাদার চাপে। এখানে পিঞ্জর, নবরাগ, ধন্যিমে, জয়জয়ন্তী, দাদার 4টে ছবি সে সময় ভালো চলেছিল। অরবিন্দ মুখোপাধ্যায়ের ধন্যিমেতে দাদার চরিত্র ছিল কিছুটা অন্য ধরনের। ব্যবসায়ী অথচ ফুটবল পাগল মানুষ। ঢুলুদা চেয়েছিল দাদা যেন ওর নিজের বাঁধা ছক থেকে বেরিয়ে আসে। মোটা গোঁফ, চিৎকার করে কথা বলা, সবসময় অসহিষ্ণু মনোভাব। দাদা ছবিতে এতটাই বদলে ফেলেছিল নিজেকে যে প্রযোজক পরিবেশকরা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন ছবিটা চলবে তো, দাদার এই নতুন চেহারা দর্শক মেনে নেবে তো। ধন্যিমে সুপারহিট করায় আবার প্রমাণ হয়ে গিয়েছিল দর্শকরা অভিনয়ের কদর করে। রোমান্টিক নায়ক উত্তম কুমারের চরিত্রাভিনয় তাই তারা মাথায় তুলে নিয়েছিল। বন্ধুরা, এতক্ষণ এই ভিডিওতে যা শুনলে সেই প্রতিবেদনটি তরুণ কুমারের বয়ানে আমার দাদা উত্তম কুমার বইটি থেকে নেওয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।